আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। নবান্ন অভিযান নিয়ে ঐক্যমত্য নেই বিজেপির, শুভেন্দু যাচ্ছেন উল্টো সুর সুকান্তের গলায়। শিরোনামে নবান্ন অভিযান। 27 আগস্টের এই কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে। রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন তিনি এই অভিযানে অংশ নেবেন। তবে এক সুর শোনা গেল না বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গলায়। আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিলেও তিনি বলেন এই কর্মসূচি অরাজনৈতিকভাবেই হওয়া উচিত। নবান্ন অভিযান নিয়ে কি বললেন শুভেন্দু সুকান্ত? আরজিকর কাণ্ডের প্রতিবাদে আগামী 27 আগস্ট নবান্ন অভিযানের কথা ঘোষণা করা হয়েছে। যদিও তৃণমূলের দাবি এর মাধ্যমে আসলে গণ্ডগোল করতে চাইছে পদ্ম শিবির। এই কর্মসূচিতে অংশগ্রহণ করা প্রসঙ্গে শুভেন্দু বলেন, ছাত্র সমাজ অভিযান ডেকেছে। আমি বলেছি যদি হয় নির্দিষ্ট প্রোগ্রাম পাই, নাগরিক হিসেবে ওরা তো সব বাড়ি থেকে একজন করে ডেকেছেন। আমার অধিকার রয়েছে আমার বাড়ি থেকে যাওয়ার। আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানিয়ে 27 আগস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এই সংগঠনের তরফ থেকে এই কর্মসূচির ডাক দেওয়া হলেও ইতিমধ্যেই এই নিয়ে নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। এবার বিজেপির অন্দরেও এই অভিযান নিয়ে শোনা গেল দুই আলাদা সুর। শুভেন্দু এই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা বললেও সুকান্ত মজুমদার বলেন, মঙ্গলবার অরাজনৈতিক আন্দোলন হচ্ছে, নবান্ন ঘেরাও হচ্ছে। আমার মনে হয় সেটা অরাজনৈতিকভাবেই হওয়া উচিত। রাজনৈতিক নেতাদের দূরে থাকাই ভালো। একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি নবান্ন অভিযানের এই কর্মসূচিকে চিকিৎসা এবং আইনগত সাহায্যের কথা ঘোষণা করেছেন। আগামী মঙ্গলবার নবান্ন অভিযানের সঙ্গে বিজেপির যোগ নিয়ে তুমুল জল্পনা কল্পনা চললেও পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ জানিয়েছে এই কর্মসূচি একেবারে অরাজনৈতিক। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির শিক্ষার্থী সায়ন লাহিরি বলেন, মুখ্যমন্ত্রী ব্যর্থ, ওনার হাতে পুলিশ এবং স্বাস্থ্য দপ্তর রয়েছে, আমরা ওনার পদত্যাগ চাই। নবান্ন অভিযান নিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে মমতা পুলিশ, এবার বোমা ফাটালেন শুভেন্দু অধিকারী। আরজি করের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। 27 আগস্ট নবান্ন অভিযানে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। এবার সেই কর্মসূচি রুখতেই অনৈতিক পথ অবলম্বন করছে পশ্চিমবঙ্গ সরকার। সম্প্রতি এমনই অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। মমতা পুলিশের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ শুভেন্দুর। সম্প্রতি সমাজ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট করেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু লেখেন, শেষমেশ মমতা পুলিশ টুলকিট তৈরি করে ফেক নিউজ ছড়াতে উদ্যত হয়েছে। সমাজ মাধ্যমে 27 তারিখের নবান্ন অভিযানের বার্তা ভাইরাল হতেই হাঁটু কেঁপে গিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের। প্রথমে মহিলাদের স্বতঃস্ফূর্ত রাত দখলের কর্মসূচি অভূতপূর্ব সাড়া ফেলার পর এবং এক প্রকার জনরোষের মাধ্যমে পরিণত হওয়ার ফলে সরকার ও প্রশাসন এমনিতেই প্রচণ্ড চাপে রয়েছে। এবার ছাত্র সমাজের অরাজনৈতিক নবান্ন অভিযানের বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের রক্তচাপ বাড়িয়ে দিয়েছে। শুভেন্দুর দাবি, এই আবহে আশ্রয় নেমেছে পুলিশ। প্রত্যেক জেলার থানায় সিভিকদের দিয়ে ফেসবুক প্রোফাইল বানানো হচ্ছে। এই প্রোফাইলগুলি সংগ্রহ করা হচ্ছে যাতে এর দ্বারা নবান্ন অভিযান নিয়ে ভুল ভ্রান্তিকর খবর ছড়িয়ে দেওয়া যায়। শুভেন্দু অধিকারী লেখেন, এর সাথে এই ফেসবুক প্রোফাইল ব্যবহারকারীদের ইউআরএল লিঙ্ক পাঠানো হচ্ছে। কিছু আগে থেকে সৃষ্টি করা হয় ভুল পোস্ট সরানোর জন্য, যাতে নবান্ন অভিযানে বিভ্রান্তি ছড়ানো যায় ও ছাত্রছাত্রীদের মনোবল ভেঙে দেওয়া যায়। কিভাবে গোটা প্রক্রিয়া হচ্ছে সেটাও ফাঁস করেছেন শুভেন্দু। বিজেপি বিধায়কের দাবি, সিভিকদের নথিপত্র দিয়ে সিম কার্ড তোলা হচ্ছে, সেই সিমে রিচার্জ করার জন্য ওসিরা টাকা দিচ্ছেন। এরপর ভুয়ো নাম দিয়ে একের পর এক প্রোফাইল খোলানো হচ্ছে। প্রত্যেক জেলার সকল জায়গায় ডিজির নির্দেশে যুদ্ধকালীন তৎপরতায় এই কাজ হচ্ছে বলে দাবি করেছেন শুভেন্দু। দীর্ঘ পোস্টে ছাত্রছাত্রী এবং নাগরিক সমাজের উদ্দেশ্যে একটি আবেদন করেছেন শুভেন্দু। লিখেছেন, আমি ছাত্রছাত্রীদের ও নাগরিক সমাজকে অনুরোধ করছি, আপনারা কোনো ভুয়ো খবরে বিভ্রান্ত না হয়ে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে চলুন ডক্টর বন্টির বিচার আদায়ের দাবি জানানোর জন্য। নারী নির্যাতনের অপরাধে আইন হবে আরও কঠোর, মমতার চিঠি পেয়েই আশ্বাস মোদির। আরজিকর হাসপাতাল থেকে শুরু করে মহারাষ্ট্রের বাদলাপুর কিংবা অসম, দেশের নানা প্রান্তে খুন, ধর্ষণ, যৌন হেনস্থার ঘটনা ঘটেছে। এই আবহে এদিন নারী নির্যাতনকারীদের জন্য কঠোর আইন প্রণয়ের আশ্বাস দিলেন। সম্প্রতি একই দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আর.জি. কর হাসপাতালে তরুণী চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় ধর্ষণ ও খুন করা হয়েছে। তদন্ত চালাচ্ছে সিবিআই। মহারাষ্ট্রের স্কুল পড়ুয়াদের যৌন নির্যাতন ও অসমে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই আবহে এদিন মোদি ছিলেন লাখপতি দিদি সংক্রান্ত একটি অনুষ্ঠানে। আর.জি. কর কাণ্ডের ঘটনার পরেই তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতার দরকার নেই, সমস্ত প্রমাণ যেখানে রয়েছে সেখানে অপরাধীদের দ্রুত শাস্তি দেওয়া উচিত, প্রয়োজনে এনকাউন্টার করা যেতে পারে। কেন্দ্র এমন আইন আনলে তৃণমূল সহ সব দলের তা সমর্থন করা উচিত বলেও মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি এই সংক্রান্ত টুইট করার কয়েক ঘন্টার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন। কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিতেও তিনি পরামর্শ দেন। মহারাষ্ট্রের জলগাঁওয়ে এদিন মোদী বলেন, অপরাধীদের যাতে মহিলাদের উপর অপরাধ সংগঠিত করতে না পারে সেজন্য আমরা আইন আরও কঠোর ও শক্তিশালী করছি। মহিলাদের ন্যায় বিচার দেওয়ার লক্ষ্যেই ভারতীয় ন্যায় সংহিতা লাগু করা হয়েছে বলে জানান মোদী। মোদী বলেন, আগে অভিযোগ আসত এফআইআর দায়ের করতে না পারার, সে কারণে বেশ কিছু সংশোধন করে ভারতীয় ন্যায় সংহিতা চালু করা হয়েছে। থানায় যদি কোনো মহিলা যেতে না পারেন সেক্ষেত্রে এফআইআর দায়ের করা যেতে পারে। এফআইআর কোনোভাবেই কেউ নষ্ট করতে পারবে না। মহিলাদের সঙ্গে সংগঠিত অপরাধ দমনে কেন্দ্র সরকার সব রকমভাবে সমস্ত রাজ্য সরকারের পাশে থাকবে বলেও আশ্বাস দেন মোদী। তিনি বলেন, আমি একটি চ্যালেঞ্জ করতে পারি, আগের সরকারের 7 দশক একদিকে রাখা হোক, মোদী সরকারের 10 বছর আরেক দিকে। দেশের কন্যা বোনদের জন্য মোদী সরকার যা করেছে স্বাধীনতার পর তা আর কেউ করতে পারেনি। মোদী এদিন লাখপতি দিদি প্রকল্পের উপভোক্তাদের সঙ্গে কথা বলেন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের 1 লক্ষ টাকা করে লোন দেওয়ার প্রকল্প চালু করেছে কেন্দ্র। একদিকে আক্রান্ত তৃণমূল কর্মী, অন্যদিকে আবাসের দুর্নীতি, যারা অভিযোগে তপ্ত নন্দীগ্রাম। প্রথম অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। একজন তৃণমূল কর্মীকে মেরে তার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অপরদিকে দ্বিতীয় অভিযোগটি উঠেছে আবাস যোজনায় বাড়ি পাওয়া উপভোক্তাদের নাম সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের বাড়ি তৈরি করে দেওয়ার তালিকায় ওঠাকে ঘিরে। এই ক্ষেত্রে অবশ্য দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধেই। আর এই জোড়া অভিযোগেই ফের তপ্ত হয়ে উঠেছে পূর্ব মেদিনীপুর জেলার জমি আন্দোলনের পীঠস্থানটি। দুটি ঘটনার ক্ষেত্রেই পুলিশ এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ করেনি। বাড়ি নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকের বাসিন্দা তথা তৃণমূল কর্মী গোপাল জানা গত লোকসভা নির্বাচনের আগে স্থানীয় বিজেপির কর্মীদের হাতে আক্রান্ত হয়েছিলেন। সেই অভিযোগে আক্রান্ত গোপাল নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছিল। বিগত কয়েকদিন ধরে গোপাল জানা নামে ওই তৃণমূল কংগ্রেস কর্মীকে ওই এলাকারই বেশ কয়েকজন বিজেপি কর্মী আদালত থেকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছিল। অভিযোগ, এদিন অর্থাৎ শনিবার নন্দীগ্রামের তেখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে বেশ কয়েকজন বিজেপি কর্মী গোপালকে রাস্তায় ঘিরে ধরে তার সঙ্গে প্রথমে বচসা শুরু করে, পরে মারধরও করা হয়। মেরে তার পা ভেঙে দেওয়ায় তিনি সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে যান। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে এবং নন্দীগ্রাম থানায় খবর দিলে তেখালি ফাঁড়ির পুলিশ তাকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। যদিও বিজেপির বক্তব্য এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই, পুলিশি তদন্তেই সব ধরা পড়বে। তবে গোপালবাবুর অভিযোগ বিজেপির কর্মীরাই তাকে মারধর করেছে। পুলিশ এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি। অপরদিকে আবাস যোজনায় বাড়ি পাওয়া সত্ত্বেও নন্দীগ্রাম 1 নং ব্লকের অনেকেরই নাম উঠেছে সংখ্যালঘু দপ্তরের বাড়ি তৈরি করে দেওয়ার প্রকল্পে। আর সেই ঘটনাকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। জানা গিয়েছে নন্দীগ্রাম 1 নং ব্লকের মোহাম্মদপুর, শামসাবাদ সহ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় ওই ঘটনা ঘটেছে। অবিলম্বে ওই তালিকা সংশোধন করার দাবি উঠেছে। যদিও নন্দীগ্রাম 1 নং বিডিও সৌমেন বণিক জানিয়েছেন, তালিকা ধরে প্রতিটি বাড়ি ভিজিট হবে। আবাস যোজনার সুবিধা পাওয়া কেউই সংখ্যালঘু দপ্তরের আর্থিক খরচে পাকা বাড়ি পাবেন না। বাড়ি বাড়ি পরিদর্শনের পর ওই তালিকা সংশোধন হবে। উল্লেখ্য, বিধবা সংখ্যালঘু মহিলাদের পাকা বাড়ি তৈরির জন্য সংখ্যালঘু উন্নয়ন দপ্তর 1,20,000 টাকা করে দেয়। এজন্য আগেই বিডিও অফিসে আবেদন জমা পড়েছিল। তার ভিত্তিতে প্রাথমিক তালিকা তৈরি হয়। রবি সকালেই ঘুরে গেল খেলা, বিরাট পদক্ষেপ সিবিআইয়ের। আরও বিপাকে সন্দীপ ঘোষ। আর.জি. কর কাণ্ডের পর থেকেই নজরে রয়েছে সন্দীপ ঘোষ। প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। সেই সঙ্গে তার জমানায় হাসপাতালে হওয়া দুর্নীতির অভিযোগ নিয়েও শুরু হয়েছে চর্চা। বেওয়ারিশ মরদেহ বিক্রি থেকে শুরু করে টেন্ডার দুর্নীতি, সন্দীপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভুরি ভুরি। এবার তদন্তভার পেতেই অ্যাকশনে নেমে পড়ল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই। সন্দীপের বাড়িতে সিবিআই হানা। রবিবার সকাল 6:30 নাগাদ
আরজি করের প্রাক্তন অধ্যক্ষের বাড়িতে হানা দেন সিবিআই আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী নিয়ে সন্দ্বীপের বেলেঘাটার বাড়িতে হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকি করার পর বাড়ি থেকে বেরোন সন্দীপ। বাইরের দরজার ফাঁক দিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলে ফের ভেতরে চলে যান। এরপর শুরু হয় অপেক্ষা। বাইরে দাঁড়িয়ে দরজা খোলার অপেক্ষা করতে থাকে সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা স্থানীয় থানাতেও যান বলে খবর। এমনকি সন্দীপের বাড়ির দরজা না খোলা হলে কিভাবে ভেতরে প্রবেশ করা হবে সেই নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়। এরপরই দরজা খোলেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। 6:30 থেকে প্রায় 8:06 নাগাদ সিবিআই আধিকারিকরা অপেক্ষা করার পর দরজা খোলেন সন্দীপ। ভিতরে প্রবেশ করেন 8 জন গোয়েন্দা। এদিন সন্দীপের পাশাপাশি আরজি করের সাবেক সুপার সঞ্জয় বৈশিষ্ট্য এবং ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোমেন কেষ্টপুরের বাড়িতে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। সব মিলিয়ে বলা যায় বর্তমানে কোমর বেঁধে আরজি কর কাণ্ডের তদন্তে নেমে পড়েছে সিবিআই। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পাশাপাশি সন্দীপ জমানায় হাসপাতালে হওয়া দুর্নীতির পর্দাফাশ করতে তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 15টি জায়গায় হানা দিয়েছে তারা। এই অভিযানে কী কী তথ্য সামনে আসে সেটাই দেখার বিষয়।